everyone, welcome to Bengali Nursing Learner. পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ যেমন একটা মোস্ট কমন ডিজিজ ইন ইয়াং এজ, তেমনি থাইরয়েডিজমও একটা খুব কমন ডিজিজ। তাই আজকে আমরা এই ভিডিওতে হাইপোথাইরয়েডিজম আর হাইপারথাইরয়েডিজমের কম্প্যারিজন করে পুরো ডিটেলসে জেনে নেব ডিজিজ দুটো কি। তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। প্রথমেই ইন্ট্রোডাকশন। Hyperthyroidism and hypothyroidism are the most common endocrine problem. এটা কোন সিস্টেমের প্রবলেম? এন্ডোক্রাইন সিস্টেম। This affect women more compared to men. মেনদের থেকে উইমেনদের বেশি এফেক্ট করে এই ডিজিজটা, মেয়েদের ক্ষেত্রে বেশি হয়। When thyroid make either too much or too little of thyroid hormone, disease occur. যে কোনো জিনিসেরই বেশি বা কম দুটোই খারাপ, বেশি হলেও খারাপ, কম হলেও খারাপ। তাই যখনই থাইরয়েড হরমোনের বেশি বা কম সিক্রেশন হচ্ছে তখনই এই ডিজিজ দুটো তৈরি হচ্ছে। এরপর প্রথমে এই যে তখন থেকে বলছি থাইরয়েড 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 গ্ল্যান্ডটা কি, কোথায় থাকে? Thyroid gland is a butterfly-shaped endocrine gland that is normally located in the lower front of the back. এই যে দেখো গলার যে সামনের দিকটা একটা বাটারফ্লাই প্রজাপতির মতো দেখতে অর্গান থাকে, সেটাকেই বলা হয় থাইরয়েড গ্ল্যান্ড। এটার কাজ কি? এটা সিক্রেট করছে, স্টোর করছে আর রিলিজ করছে T3 আর T4 হরমোন। Iodine in food is trapped by the thyroid gland and is utilized in hormone production. আমরা যে নুন খাচ্ছি তাতে বা সল্ট, সেটা তার মধ্যে যে আয়োডিন থাকে, তাই বলা হয় না যে আয়োডিন যুক্ত লবণ খাবে, সেটার জন্য ওই আয়োডিনটা কি হয় থাইরয়েড গ্ল্যান্ডে সে ট্র্যাপড হয়ে যায়। তারপর তার ফলে কি হচ্ছে, হরমোন প্রোডাকশন হচ্ছে। Thyroid hormone helps the body use energy, stay warm, keep the brain, heart, muscle and other organ working as they should. সমস্ত অর্গানগুলোকে কাজ করতে সাহায্য করে কে? থাইরয়েড হরমোন। এরপর ডেফিনেশন, থাইরয়েড হাইপারথাইরয়েডিজম আর হাইপোথাইরয়েডিজম। Hyperthyroidism কি? Hyperthyroidism is hyperactivity of the thyroid gland with sustained increase in synthesis and release of thyroid hormone. হাইপার মানেই হচ্ছে সবসময় বেশি সিক্রেশন, তাহলে যখনই থাইরয়েড হরমোনের সিক্রেশনটা বেশি হবে তখনই সেটা হবে হাইপারথাইরয়েডিজম। এটার মধ্যে কি কি আছে? গ্রেভস ডিজিজ, টক্সিক অ্যাডিনোমা, টক্সিক মাল্টিনোডিউলার, তবে গয়টার থাইরয়েডাইটিস। হাইপোথাইরয়েডিজম মানে কি? হাইপো মানে কম, ডেফিসিয়েন্সি অফ থাইরয়েড হরমোন দ্যাট কজ এ জেনারেল স্লোয়িং অফ মেটাবলিক রেট। এটা কি হয়? এর ফলে মেটাবলিক রেটটাও কমে যাচ্ছে। এরপর ইটিওলজি। ইটিওলজির মধ্যে যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো গ্রেভস ডিজিজ। গ্রেভ ডিজিজের কি হলো? এটা একটা অটো ইমিউন ডিজিজ যেটার ইটিওলজিটা আননোন, কিন্তু মেনলি ধরা হয় যে যখনই থাইরয়েড গ্ল্যান্ডটা এনলার্জ হয়ে যাচ্ছে তার ফলে কি হয়, বেশি পরিমাণে থাইরয়েড হরমোন সিক্রেশন হয়, ফলে এই ডিজিজটা তৈরি হচ্ছে। এই ডিজিজটা দেখা যাচ্ছে যে উইমেনদের ক্ষেত্রে বেশি হয়। এছাড়া এই ডিজিজটা কখন বেশি করে দেখা যায়? যখন দেখা যাচ্ছে হাই আয়োডিন ডেফিসিয়েন্সি হচ্ছে, ইনফেকশন হচ্ছে, বা স্ট্রেস থাকছে লাইফে, বা কিছু জেনেটিক ফ্যাক্টর, তার ফলে কি হয়, এই গ্রেভস ডিজিজটা ডেভেলপ করে এবং সেটা থেকে হাইপারথাইরয়েডিজম দেখা যায়। সিগারেট স্মোকিং করলেও কি হয়, হাইপারথাইরয়েডিজম হয়। এছাড়াও পিটুইটারি ডিজিজ যদি থাকে তখনও দেখা যায় হাইপারথাইরয়েডিজম হচ্ছে। এরপর হাইপোথাইরয়েডিজমের ফলে কি কি আছে? দুটো হয়, একটা প্রাইমারি একটা সেকেন্ডারি। যখন থাইরয়েড গ্ল্যান্ডের কোনো প্রবলেম হচ্ছে সেটা হলো প্রাইমারি হাইপোথাইরয়েডিজম, আর যখন
পিটুইটারি গ্ল্যান্ডের কোনো প্রবলেম হচ্ছে তখন সেটাকে বলা হবে সেকেন্ডারি। তাহলে প্রাইমারিতে কি হচ্ছে, ডিস্ট্রাকশন অফ থাইরয়েড টিস্যু অর ডিফেক্টিভ হরমোন সিনথেসিস, তার ফলে কি হয়, কম পরিমাণে হরমোন সিক্রেশন হয় আর হাইপোথাইরয়েডিজম ডেভেলপ করে। অ্যাট্রোফি অফ থাইরয়েড গ্ল্যান্ড, থাইরয়েড গ্ল্যান্ডটা যখন অ্যাট্রোফি হয়ে যাচ্ছে তখন কি হয়, হাইপোথাইরয়েডিজম হয়। সেকেন্ডারিতে কি, পিটুইটারি ডিজিজ, কোনো পিটুইটারি ডিজিজ হলে তাহলে হাইপোথাইরয়েডিজম হতে পারে, বা কনজেনিটাল হাইপোপিটুইটারিজম, বা কোনো যদি কনজেনিটাল কোনো ডিজিজ হয় পিটুইটারির তখনও কি হয়, হাইপোথাইরয়েডিজম। এরপর জেনে নেব প্যাথোফিজিওলজি, হাইপারথাইরয়েডিজম আর হাইপোথাইরয়েডিজম কিভাবে ডেভেলপ হচ্ছে সেটা জেনে নেওয়া যাক। প্রথমেই হাইপারথাইরয়েডিজম, সেখানে কি হয়, ডেভেলপস অ্যান্টিবডি টু দ্য টিএসএইচ রিসেপ্টর, থাইরয়েড হরমোন T3 T4 এটা থাইরয়েড গ্ল্যান্ড থেকে সিক্রেট হচ্ছে, আর টিএসএইচ সিক্রেট হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড থেকে। এই দুটোর মধ্যে কি কাজ করছে, নেগেটিভ ফিডব্যাক মেকানিজম। তার মানে কি, যদি T3 T4 এর পরিমাণ ব্লাডে প্রচুর বেড়ে যাচ্ছে তখন কি হয়, নেগেটিভ ফিডব্যাক মেকানিজমে টিএসএইচ এর পরিমাণটা কমে যাচ্ছে, ফলে তখন আবার ব্লাডে T3 T4টা কমে যাবে। যখন এটা আবার কমে যাবে তখন টিএসএইচ সিক্রেশন আবার বাড়বে, তখন আবার T3 T4 বাড়তে থাকবে। মানে এটা কমলে এটা বাড়লে এটা কমবে, আবার এটা বাড়লে মানে ভাইস ভার্সা হতে থাকবে। এর ফলে স্টিমুলেট থাইরয়েড গ্ল্যান্ড টু রিলিজ T3 T4, তাহলে যখনই অ্যান্টিবডি তৈরি হয়ে যাচ্ছে T3 TSH এ তখন T3 T4 এ স্টিমুলেট হচ্ছে, ফলে T4 ব্লাডের সিক্রেশন বাড়ছে আর টিএসএইচ কমছে, ফলে হাইপারথাইরয়েডিজম সিক্রেশন বা হাইপারথাইরয়েডিজম ডেভেলপ করছে। প্রাইমারিতে কি হয়, প্রাইমারি হাইপোথাইরয়েডিজমে ডিস্ট্রাকশন অফ থাইরয়েড টিস্যু, তার ফলে T4 সিক্রেশন কমছে বা টিএসএইচ সিক্রেশন বাড়ছে, সিক্রেটেড বাই পিটুইটারি গ্ল্যান্ড, আর এর ফলে কি হয়, প্রাইমারি হাইপোথাইরয়েডিজম ডেভেলপ করে। কিন্তু এই সেকেন্ডারিতে কি হয়, যে পিটুইটারি গ্ল্যান্ডের ডিজিজের জন্য টিএসএইচ সিক্রেশনও কমে যায় আর T4 সিক্রেশনও কমে যায়, ফলে এটা হয় সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম। যখনই দেখবে যে টিএসএইচ আর T4 সিক্রেশন দুটোই কম তখন বুঝবে যে এর নিশ্চয়ই পিটুইটারিতে কোনো প্রবলেম আছে। এরপর ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন, এটা খুব ইম্পর্টেন্ট, তার মধ্যে সিস্টেম ওয়াইজ আমরা দেখে নিই। কার্ডিওভাস্কুলারে হাইপারথাইরয়েডিজমে হয় সিস্টোলিক হাইপারটেনশন, ইনক্রিজ রেট অ্যান্ড ফোর্স অফ কার্ডিয়াক কন্ট্রাকশন, সিস্টোলিক মারমার, ডিসরিথমিয়াস, প্যালপিটেশন, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। হাইপোথাইরয়েডিজমে হয় ভেরিয়াস চেঞ্জেস ইন ব্লাড প্রেশার, ডিক্রিজ রেট অ্যান্ড ফোর্স অফ কন্ট্রাকশন, ডিস্টেন্ট হার্ট সাউন্ড, বিভিন্ন রকমের হার্ট সাউন্ড শোনা যাচ্ছে, তারপর হার্ট ফেলিওর আর মায়োকার্ডিয়াল ইনফার্কশন। এই যে ছকটা, এটা ছকটা লিখে দিলেই তোমরা ভালো নাম্বার পেয়ে যাবে এখানে। রেসপিরেটরি সিস্টেমের মধ্যে কি হয়, রেসপিরেটরি রেটটা বাড়তে থাকে আর মাইলে একটুখানি কাজ করলেই ডিসনিয়া শুরু হয়ে যায়। হাইপোথাইরয়েডিজমেও কি হয়, যে ডিক্রিজ ব্রিদিং ক্যাপাসিটিটা কমে যায়, মানে বেশি করে যে ব্রিদিং নিয়ে নেবো সেরকম হবে না, ক্যাপাসিটিটা কমে যাবে, সাথে ডিসনিয়াও দেখা যায়। গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেমটা এখানে খুব ইম্পর্টেন্ট। হাইপারথাইরয়েডিজমে কি হয়, যে ইনক্রিজ অ্যাপিটাইট, খিদে বাড়ে কিন্তু ওয়েট লস হতে থাকে, যে খাচ্ছে প্রচুর কিন্তু ওয়েট বাড়ছে না। তারপরে কি হয়, ডায়রিয়া হয়, হেপাটোমেগালি আর স্প্লিনোমেগালি। আর হাইপোথাইরয়েডিজমে হয় যে ডিক্রিজ অ্যাপিটাইট, খিদে নেই, একদমই খাচ্ছে না কিন্তু তার ওয়েট বেড়ে যাচ্ছে, সাথে কি হয়, কনস্টিপেশন আর ডিস্টেন্ডেড অ্যাবডোমেন। এটা খুব ইম্পর্টেন্ট। এরপর ইন্টিগুমেন্টারি সিস্টেমের মধ্যে ওয়ার্ম, স্মুথ, ময়েস্ট স্কিন হবে, তার মানে যাদের হাইপারথাইরয়েডিজম হবে তাদের কি হবে, স্কিনটা ওয়ার্ম হবে, আর সাথে নেলটা দেখো এখানে যে ব্রিটল নেল এরকম করে ভেঙে যাবে, আর হেয়ার লস হবে, ফাইন সিল্কি হেয়ার থাকবে, আর থাইরয়েড অ্যাক্রোপেসি থাকতে পারে। এরপর হাইপোথাইরয়েডিজমে কি হয়, ড্রাই, থিক, কোল্ড স্কিন, একদম ঠান্ডা ঠান্ডা স্কিন হবে, থিক ব্রিটল নেল, ড্রাই হেয়ার, পাফি ফেস, একটু মুখটা ফোলা ফোলা হবে, আর ইনক্রিজ সোয়েটিং, একটুখানি কাজ করলেই ঘেমে যাবে, সাথে প্যালোর। এরপর
নার্ভাস সিস্টেমের মধ্যে আছে ডিফিকাল্টি ফোকাসিং আইস, কোনো কিছু ফোকাস করতে প্রবলেম হবে, নার্ভাসনেস, রেস্টলেসনেস, ফাইন ট্রিমার, ইরিটেবিলিটি, এক্সহশন, ডিপ্রেশন, ল্যাক অফ অ্যাবিলিটি টু কনসেন্ট্রেট। তারপর হাইপোথাইরয়েডিজমে হবে অ্যাপাথি, ল্যাথার্জি, ফরগেটফুলনেস, স্লোড মেন্টাল প্রসেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন আর হোর্সনেস, গলাটা ভারী ভারী হয়ে যায়। এরপর মাস্কুলোস্কেলেটাল সিস্টেমের মধ্যে কি আছে? ফ্যাটিক, মাসেল উইকনেস, ডিপেন্ডেন্ট ইডিমা, অস্টিওপোরোসিস। আর হাইপোথাইরয়েডিজমে হবে ফ্যাটিক, উইকনেস, মাসেল এক, পেন, স্লো মুভমেন্ট আর আর্থ্রালজিয়া। রিপ্রোডাক্টিভ সিস্টেমও খুব ইম্পর্টেন্ট। এখানে কি হয়? মেনস্ট্রুয়াল ইরেগুলারিটি, ঠিকঠাক মেন্স হয় না, অ্যামেনোরিয়া হতে পারে, মানে একদমই মেন্স হচ্ছে না, ডিক্রিজ ফার্টিলিটি কমে যেতে পারে, ডিক্রিজ লিবিডো কমে যেতে পারে। সাথে মেনদের ক্ষেত্রে দেখা যায় গাইনিকোমেস্টিয়া, এরকম ব্রেস্টের এনলার্জমেন্ট হতে পারে। আর হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে কি হয়? প্রলং মেনস্ট্রুয়াল পিরিয়ড, মানে অনেক দিন ধরে মেন্স হতেই আছে, সাথে ডিক্রিজ লিবিডো, ইনফার্টিলিটি। আদার্সের মধ্যে কি হয়? ইনটলারেন্স টু হিট, এক্সোপথ্যালমাস, এরকম চোখটা বড় বড় হয়ে যায়, সাথে গয়টার, র্যাপিড স্পিচ। আর হাইপোথাইরয়েডিজমে দেখা যায় যে ইনক্রিজ সাসেপ্টিবিলিটি টু ইনফেকশন, মানে ইনফেকশন হওয়ার চান্স খুব বেড়ে যায়, আর ইনটলারেন্স টু হিট। এই সময় দেখা যায় যে যাদের অনেক দিন ধরে হাইপোথাইরয়েডিজম আছে, তখন তাদের দেখা যায় যে মিক্সিডিমা হয়ে যেতে পারে। এখানে হয় যে একটা পাফি ফেস থাকে, সাবকিউটেনিয়াস টিস্যুগুলো সব ফুলে যায়, তারপর ফেসিয়াল আর পেরিঅরবিটাল ইডিমা দেখা যায়, একটা মাস্ক লাইক ফেস দেখা যায়, এটাকেই বলা হয় মিক্সিডিমা। এরপর ডায়াগনস্টিক স্টাডিজের মধ্যে হিস্ট্রি টেকিং আর ফিজিক্যাল এক্সামিনেশন বোথ কমন একদম প্রত্যেকটা ডিজিজের ক্ষেত্রে। অপথ্যালমোলজিক এক্সামিনেশন করতে হবে, কারণ এখানে এক্সোপথ্যালমাস হতে পারে ওই জন্য। আর ইসিজি বিভিন্ন হার্ট ডিজিজের জন্য করতে হতে পারে। আর ল্যাবরেটরি টেস্টের মধ্যে টিএসএইচ, সিরাম 3T4 আর টোটাল সিরাম T3T4। রেডিও অ্যাক্টিভ আয়োডিন আপটেকটাও করতে হবে, রেডিও অ্যাক্টিভ আয়োডিন আপটেক। এই ডায়াগনস্টিক স্টাডিটাও করে নিতে হবে। এরপর হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রেও সেম, হিস্ট্রি টেকিং, ফিজিক্যাল এক্সামিনেশন, T3T4 TSH লেভেল টেস্ট আর রেডিও অ্যাক্টিভ আয়োডিন আপটেক টেস্ট করতে হবে। ম্যানেজমেন্ট অফ হাইপারথাইরয়েডিজম, প্রথমেই নন ফার্মাকোলজিক্যাল, তার মধ্যে কি আছে? হাই ক্যালোরি ডায়েট খেতে হবে, যেহেতু ওয়েট লস হচ্ছে তাই হাই ক্যালোরি ডায়েট খেতে হবে। তারপর 6 full meal a day and snacks high in protein, carbohydrate, minerals and vitamin। খিদে না থাকলেও, খিদে থাকছে, এখানে কি হয় যে অ্যাপিটাইটটা থাকছে কিন্তু ওয়েট লস, তাই আমাদেরকে পরিমাণ মতো খেয়ে যেতেই হবে। তাই 6 full meal a day and snacks high in protein, carbohydrate, mineral and vitamin। প্রোটিনটা মিনিমাম হবে 1 to 2 গ্রাম পার কেজি বডি ওয়েট, আইডিয়াল বডি ওয়েট। তার তো ওয়েট কম হবে, কিন্তু ওই এজে যতটা ওয়েট হওয়া উচিত সেই অনুযায়ী তাকে প্রোটিনটা দিতে হবে। তারপর বলতে হবে যে সিজনাল বা হাই ফাইবার ফুড যেন না খায়, যেহেতু তার ডায়রিয়া হচ্ছে। এরপর বলতে হবে যে ক্যাফিন জাতীয় লিকুইড খাবে না। তার কেন খাবে না? কারণ যেহেতু রেস্টলেসনেস হচ্ছে বা স্লিপ ডিস্টারবেন্স দেখা যাচ্ছে, তাই এগুলো অ্যাভয়েড করতে হবে। তারপর পেশেন্টকে স্ট্রেস রিলিভের জন্য হেল্প করতে হবে এবং স্মোকিংটাকে কুইট করতে বলতে হবে, না হলে কি হয়? গ্রেভস ডিজিজটা আরো প্রেসিপিটেট হয়। এরপর ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্টের মধ্যে দ্য ফার্স্ট 9 অ্যান্টিথাইরয়েড ড্রাগগুলোর মধ্যে কি আছে? প্রোপাইল, থিওইউরাসিল আর মেথিমাজল। এইগুলো কি করছে? থাইরয়েড হরমোনের যে সিনথেসিস সেটাকে ইনহিবিট করছে। এরপর আয়োডিন কাদের ক্ষেত্রে দেওয়া হবে? যারা থাইরয়েডেক্টমি, মানে থাইরয়েড গ্ল্যান্ডটা কেটে বাদ দেওয়া হচ্ছে, তাদের যাতে থাইরোটক্সিকোসিস না হয় তার জন্য এদেরকে কি হয়? থাইরয়েড আয়োডিন সাপ্লিমেন্টারি দেওয়া হয়।
বিটা অ্যাড্রিনার্জিক ব্লকারের মধ্যে কি কি আছে? প্রোপানোনল, অ্যাটেনালল, মেটোপ্রোল এগুলোও দেওয়া হয় যে থাইরোটক্সিকোসিস থেকে যেন তাদের রিলিফ পাওয়া যায়। এই যে থাইরোটক্সিকোসিস বলছি, এটা কি? এটা হলো একটা অ্যাকিউট, সিভিয়ার আর রেয়ার কন্ডিশন যখন এক্সেসিভ অ্যামাউন্ট অফ থাইরয়েড হরমোন ব্লাড সার্কুলেশনে চলে আসছে, তখন কি হয়, একটা থাইরয়েড স্টর্ম তৈরি হয়। এটাকেই বলা হয় থাইরয়েড টক্সিকোসিস। এটা একটা খুব লাইফ থ্রেটেনিং এমার্জেন্সি। তাই এইটা যাতে না হয় তার জন্য কি হয়, আয়োডিন, বিটা অ্যাড্রিনার্জিক ব্লকার এগুলো দিয়ে রাখতে হয়। রেডিও অ্যাক্টিভ আয়োডিন থেরাপি, এটা যে সমস্ত নন প্রেগনেন্ট অ্যাডাল্ট আছে তাদের ক্ষেত্রে দেওয়া হয়। এর মাধ্যমে কি হয়, থাইরয়েড টিস্যুটাকে ডিস্ট্রয় করে দেওয়া হয় যাতে থাইরয়েড হরমোনটা সিক্রেশনটা লিমিটেড হয়ে যায়। এরপর সার্জিক্যালের মধ্যে কি আছে? সাবটোটাল থাইরয়েডেক্টমি আর আই মাসল সার্জারি। এটা শুধুমাত্র যাদের কাছে এক্সোপথ্যালমাস হচ্ছে তাদের ক্ষেত্রেই করা হয়। সাবটোটাল থাইরয়েডেক্টমির মধ্যে কি হলো, এটা যে 90% অফ থাইরয়েড গ্ল্যান্ডটাকে, মানে যেগুলো সিগনিফিকেন্ট পোর্শন, সেগুলোকে রিমুভ করে দেওয়া হবে। আর থাইরয়েডেক্টমি মানে টোটাল থাইরয়েড গ্ল্যান্ডটাকে রিমুভ করে দেওয়া হচ্ছে। নার্সিং ম্যানেজমেন্টের মধ্যে প্রথমেই বলে রাখি যে আমি যে নার্সিং ডায়াগনোসিসগুলো বলছি সেটা তোমাদের সমস্তগুলোই যে তোমাদের পেশেন্টের থাকবে সেটা নয়। তোমাদের পেশেন্টের ডিজিজ কন্ডিশন বা যে সিমটমগুলো আছে সেই অনুযায়ী নার্সিং ম্যানেজমেন্ট বানাতে হবে। এগুলো মোটামুটি কমন নার্সিং ম্যানেজমেন্ট। প্রথমে ডায়াগনোসিসগুলো হলো অ্যাক্টিভিটি ইনটলারেন্স রিলেটেড টু ফ্যাটিক অ্যান্ড হিট টলারেন্স অ্যাজ এভিডেন্স বাই ল্যাথার্জি। Imbalanced nutrition less than body requirement related to hypermetabolism as evidenced by weakness. Risk for eye injury related to muscle weakness. Dyspnea related to disease condition as evidenced by perceived respiration. Fluid volume deficit related to diarrhea as evidenced by dry lip, dry mouth. Knowledge deficit related to disease condition as evidenced by frequent questioning. এরপর হাইপোথাইরয়েডিজমের ম্যানেজমেন্ট। প্রথমেই নন ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্টের মধ্যে আছে যে মেডিসিন যেটা খাচ্ছে সেটা যেন সে বিফোর ফুড মর্নিংয়ে খেয়ে নেয়। এরপর এমফেসিস দ্য নিড ফর এ কমফোর্টেবল ওয়ার্ম এনভায়রনমেন্ট। যেহেতু তার এক কোল্ড স্কিন হয়, তাই তাকে বলা হয় যে একটা যেন ওয়ার্ম এনভায়রনমেন্ট সে পায়। Closely monitor mental status, level of consciousness and respiration. এরপর ইনক্রিজ হাই ফাইবার ডায়েট অ্যান্ড ইউজ টুল সফটনার, যেহেতু কনস্টিপেশন হচ্ছে। মনিটর থাইরয়েড হরমোন লেভেল অ্যান্ড অ্যাডজাস্ট ডোজ। লো ক্যালোরি ডায়েট ইজ ইন্ডিকেটেড টু প্রমোট ওয়েট লস। যেহেতু এখানে ওয়েট গেইন হচ্ছে তাই একটা লো ক্যালোরি ডায়েট দিতে। এরপর ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্টের মধ্যে থাইরয়েড হরমোন রিপ্লেসমেন্ট, তার মধ্যে হলো লিভোথাইরক্সিন। নার্সিং ম্যানেজমেন্টের মধ্যে আছে কি ইমব্যালেন্স নিউট্রিশন, মোর দ্যান বডি রিকোয়ারমেন্ট রিলেটেড টু ক্যালোরি ইনটেক অ্যাজ এভিডেন্স বাই ওয়েট গেইন। Constipation related to GI hypomotility as evidenced by verbalization of patient. Impaired memory related to hypometabolism as evidenced by unable to recall memory. Self-care deficit related to fatigue as evidenced by dirty clothing. Knowledge deficit related to disease condition as evidenced by frequent questioning. আশা করি আজকের ভিডিওটা তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, আর এরপর তোমরা কোন টপিকের ওপর ভিডিও চাচ্ছ সেটা অবশ্যই কমেন্টে জানাও।